এই যে আপনার এনবিআররা হইচই করছে, যাচ্ছে না কর্মবিরতি, আমি তো এটাতে কম্প্রোমাইজ করব না। না কোনো কালো টাকা সাদা করার ইস্যু নাই। কথার ফুলঝুরি থাকবে, অনেক প্রমিস থাকবে, অনেক কিছু প্রজেক্টের নাম থাকবে। আমরা ওই বাগাড়ম্বরে যাব না। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে 7% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। প্রজেক্টগুলো বড় বড় প্রজেক্ট আমরা নিচ্ছি না। যে এখন আমরা চেষ্টা করেছি, ইন্ডিপেন্ডেন্ট অপারেটর বলেছি যে ওরা অ্যাসেস করে ওরাই মাল বের করে নিয়ে আসবে। বাজেটের 2 তারিখে আমি অ্যানাউন্স করবো, এটা অলরেডি ফিক্সড হয়ে গেছে। আমাদের এইবার উদ্দেশ্যটা হলো আমাদের বাজেটটাকে একটু গতানুগতিক, যে অনেক কিছু কথার ফুলঝুরি থাকবে, অনেক প্রমিস থাকবে, অনেক কিছু প্রজেক্টের নাম থাকবে। আমরা ওই বাগাড়ম্বরে যাব না। আমরা যতটুক সম্ভব বাস্তবায়ন করা যায়, আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। এই জন্য আমাদের মূল ফোকাসটা হলো এখন যেটা বাজেটে যথাসম্ভব চেষ্টা করব রাজস্ব আহরণটা একটু বাড়াতে, ট্যাক্স বাড়াতে। না হলেও আমরা ইতিমধ্যে কিছু বাসের সাপোর্ট অলরেডি কমিটমেন্ট পেয়েছি এবং ডোমেস্টিক রিসোর্স হিসেবে করব। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে 7% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় নাই। অর্থাৎ চেষ্টা করবো যে সাধারণ মানুষের কাছে যেটা আমরা যতটুক করি, যেমন এগ্রিকালচার ডেভেলপমেন্ট, ছোট শিল্প, বড় শিল্প, এগুলো। এই জন্য আমাদের আরেকটা ইসে থাকবে যে যে লোকের কোয়ালিটি অফ লাইফটা যেন বাড়ে। এবং এটার জন্য দরকার কি, আমাদের কর্মসংস্থান দরকার, আয়ের সংস্থান দরকার, তাই তো? এই জন্য বাজেটটাকে আমরা চেষ্টা করি একটু বিজনেস ফ্রেন্ডলি করার জন্য। এখন আগেকার সেই সরকারের বড় বড় সংস্থা বা কর্পোরেট বডি কাজ করবে, আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা আসতেছি। বেশিরভাগ আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেট গ্রোথ হবে, ওরা আসবে। কিন্তু ওখানে কতগুলো আমাদের ইসে আছে শর্ত, যে ওদেরকে কম্পিটিটিভ হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড কাজ করতে হবে ওদের। কারণ এর আগে যেটা হয়েছে, কম্পিটিটিভ হয় নাই, মুষ্টিমেয় কিছু লোক সুবিধা পেয়েছে। এটা কিন্তু যারা ভালো লোক, যারা পিছিয়ে পড়ে আছে, অনেক উদ্যোক্তা, এইবার এগুলো কোনো সময় আমরা এগুলো করব না। অর্থাৎ এইটা একটা ব্যবসায়ীদের জন্য আমরা অলরেডি আলাপ করেছি এনবিআরের সাথে, কালকে পরশু দিন আলাপ হচ্ছে। আমরা যেগুলো ট্রেড ফ্যাসিলিটেশন, মানে কীভাবে টাকা ট্যাক্স ইম্পোজ না করে কন্ট্রোল প্রসেস একটু সিম্পলিফাই করা যায়, সেটা এনবিআরটাকে আমরা ভাগ করেছি, যাতে অ্যাটলিস্ট পলিসি আর এসে একসাথে করে যে লোক যাতে জরুরি অবস্থা না করে। আর সেকেন্ড হলো, আমরা প্রজেক্টগুলো বড় বড় প্রজেক্ট আমরা নিচ্ছি না, যেটা অনেক কষ্ট বাড়ানো হয়। আমরা যেগুলো নিচ্ছি সেগুলো বেসিক প্রজেক্ট, সোশ্যাল ভৌত অবকাঠামো থাকবেই, সাথে সাথে আমরা চেষ্টা সোশ্যাল সার্ভিস সেক্টর এইবার আমরা চেষ্টা করব, তো খুব বেশি পারবে না, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়াবো, মার্জিনালি বাড়বে। হয়তো আপনি সার্বিকভাবে অন্যদের সাথে তুলনা করলে বেশি হবে না, কিন্তু আমরা ওটাকে একটু চেষ্টা করবো। শিক্ষা তো অলরেডি আমরা যে প্রাইমারি স্কুল টিচারদের অনেকের পেন্ডিং অনেক ইস্যু ছিল, ওদের পেনশন এবং ওদের ব্যাপারে, ওগুলো আমরা এবার সলভ করবো, প্রাইমারি স্কুল মাধ্যমিক শিক্ষক ওদের ব্যাপারগুলো। সিমিলারলি আপনার সামাজিক ক্ষেত্রে ভাতা টাতার ব্যাপার আপনার কিছুটা বাড়ানো যায় এখানে, সেটা চেষ্টা করতে, খুব বেশি যে বাড়িয়ে ফেলতে পারে তা না, সেটা ওদের ইস্যুটা। আর ওইদিকে আমরা যেটা করতে যাচ্ছি, এখন কম্পিটিশনের যুগ, আমরা ইসেতে গ্রাজুয়েশনে যেতে চাচ্ছি 26-এ। তো এইখানে আমাদের রিকোয়ারমেন্ট হলো আমাদের যত সব সার্ভিস সেক্টর, মানে সেবামূলক এসে, লজিস্টিক্স, পোর্ট, রাস্তাঘাট, তারপরে আইটি টেকনোলজি, এগুলি ডেভেলপ না করে কিন্তু ইন্ডাস্ট্রিও হবে না, বাড়বে না। এই যে পোর্টে এসে বসে থাকবে জাহাজ অনেক দিন, তারপর কাস্টমসে আপনার অ্যাসেসমেন্ট লাগবে অনেক সময়। সিঙ্গাপুরে তো 24 ঘন্টার মধ্যে বেরিয়ে চলে আসে, তাই না? এখন আমরা চেষ্টা করেছি, ইন্ডিপেন্ডেন্ট অপারেটর বলেছি যে ওরা অ্যাসেস করে ওরাই মাল বের করে নিয়ে আসবে। তো এইগুলোর দিকে নজর দেবে, যাতে লজিস্টিক, কারণ অনেক সময় হয় কি, অর্থের সংস্থান, কম্পিটিশন বাড়ে এবং ব্যবসায়ীদের অর্থেরও সংকুলন হয় যদি এই সমস্ত সার্ভিসগুলো কস্টে না হয়। ধরুন কেউ যদি জাহাজে একটা শিপ করতে যদি একসাথে বসে থাকে, বা অনেক সব ফ্লাইটে এখানে বসে থাকে ঢাকায়, যেটাতে 1 সপ্তাহ বুকিং পায় না, এইগুলো আমরা ফ্যাসিলিটেট করতে চেষ্টা করছি। আর সবচেয়ে বড় জিনিস হলো, আপনি দেখবেন আমরা যথাসম্ভব এই যে কৃচ্ছতা করছি, কোনো রকম বাহুল্য কোনো খরচ করে না। এটা আমরা এই গত 6-8 মাস গাড়ি টাড়ি কেনা তো সব তো বন্ধ করে দিতে, অ্যাকসেপ্ট স্পেসিফিক কিছু জায়গায়।
এবং আমাদের অনুষ্ঠান বা অন্যরকম সে বাইরে যাওয়ার ব্যাপারে ইসে করছি, এগুলো আমরা কন্টিনিউ করবো এখনও। তবে সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, এই যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনও 9-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। তা আমরা এটা 2 বর্ষ যাবত হচ্ছে অনেক অনেক কারণে, এটা মোটামুটি আমরা নেক্সট ইয়ারে হয়তো 6.5 বার আনতে পারবো। ইমিডিয়েটলি ডিসেম্বর হয়তো আমরা 7.5-8-এর মধ্যে যেতে পারবো। সাথে সাথে মূল্যস্ফীতিটা কন্ট্রোলের সাথে কিন্তু আমার যোগান সবচেয়ে বড়, সাপ্লাই চেইনটা আপনার, এই সরবরাহ যারা উৎপাদন করে তারা অনেক সময় উৎপাদনের খরচটা পায় না, বা অনেক কোনো কারণে বাজারে মধ্যস্বত্ব লোকজন চলে আসে, এইটার জন্য দেখবেন বাজারের দাম কমে যায়। আমরা তো দেখেছি বেগুন বগুড়ায় 10 টাকা, এখানে 60 টাকাতে আপনি কেনেন। তারপর মাঝখানে ঘরে আপনি কলা পাওয়া যায় 1 ডজন 12 টাকা, এখানে আমরা 100 টাকা দিয়ে কিনি। এইগুলো হয় কি, অহেতুক কতগুলো মিডলম্যান আছে, কতগুলো মিডলম্যানের প্রয়োজন আছে, মিডলম্যান যে থাকবে, আর কতগুলো মিডলম্যানকে আমি সাধারণত তারা চাঁদাবাজ। এই ট্রাকটাকে একটু টাচ করলো, ওখানে 1000 টাকা দাও, সামনে এসে আবার একজন বলল যমুনার কাছে একটা হাত বাড়ালো, আপনি টাকা দিবেন। এইগুলো আমরা যথাযথ চেষ্টা, তবে এটা ডিফিকাল্ট। এটা কিন্তু আবার অর্থনীতির ব্যাপার না, এখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার শৃঙ্খলার ব্যাপার। এখানে কিন্তু ইকোনমিক্সরা বা আমরা এটা কিছু করতে পারবো না। সেজন্য ওই যে এখানে আমরা যেটা বলি পলিটিক্যাল ব্যাপার, পলিটিক্সের ব্যাপার আছে, সেটা আমরা কতগুলো রিফর্ম যে বলছি করবো, মানে বড় বড় রিফর্ম, যা ব্যাংকিং সেক্টর রিফর্ম আমরা করতে চাই, ব্যাংকের আইনও চেঞ্জ করিনি, কোম্পানি আইনও চেঞ্জ, আমরা ব্যাংকিং সেক্টরে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট একটা করেছি। ওই যারা ডিপোজিটের টাকা তো বহু কোটি টাকা সে বেহাত হয়ে গেছে, ওটাকে কিভাবে শোধ করা যায়, এটা বাংলাদেশ ব্যাংকের একটা প্ল্যান আছে। আস্তে আস্তে কীভাবে ওদেরকে শেয়ার দিয়ে করবে, মানে ক্যাশ টাকা ফেরত দিয়ে করবে, কারণ ওদের ডিপোজিটটাকে কোনো ক্রমে কিন্তু ইসে করা যাবে না, না করা যাবে না, বলা যাবে না যে তুমি টাকা দেবে না। আপনি টাকা রেখেছেন, এটা তো আপনার টাকা, টাকা অন্যজন মেরে দিয়েছে, এটা তো আমার দোষ না। আর সেকেন্ড হলো, আমরা ওই যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বহু লোক আছে ট্যাক্স, এই জন্য আমরা ট্যাক্স এক্সামশন অনেক কমিয়ে দিচ্ছি, যেটা বহু অহৈতুক জায়গায় রেয়াদ দেওয়া হচ্ছে। ওই রেয়াদ দেওয়ার ফলে কি হয়, যারা রিয়াল বিজনেসম্যান কম্পিটিশন, তারা কিন্তু পেছনে পড়ে থাকে, কারণ রেয়াদ কারা পায়, যারা ওখানে আছে। এমন ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রি তার জন্য স্পেশাল এসআরও করা হয়েছে একদম ওর জন্য। তো ওরা তো হচ্ছে কি, সেই সুবিধা পেলো, আর বাকিরা যারা ধারে কাছে যেতে পারেনি তারা সুবিধা পায় না। এগুলো তো আমি তো এসআরওটা সব বাদ বাদ করে দিচ্ছি। ব্যবসায়ীরা অনেকে চটে গেছে আমার উপরে, আমি বলছি কোনো স্পেশাল এসআরও দেবো না, দিলে কমন, আপনি শিপিং বিজনেস আছেন, আপনি যেটা দিচ্ছেন আরেকজন দেবে, কিন্তু এর জন্য ওই হাউসের জন্য অতটা এটা আমরা করব না। তো সার্বিকভাবে বাজেটের জিনিসটা আমরা যেটা যে হলো কর্মসংস্থান, সেগুলো মানুষের জীবন মান, স্বাস্থ্য, শিক্ষার প্রতি আমরা একটু নজর দেবো। শিক্ষা যদি আমরা বলছি চেষ্টা করছি, কিন্তু এখনও পারি নাই শিক্ষা শৃঙ্খলটা আনতে। স্বাস্থ্য সেবাটা আমরা টাকা যে দিচ্ছি, কম দিচ্ছে তাও না, ইমপ্লিমেন্টেশন খুব খারাপ, ইকুইপমেন্ট কেনে পড়ে থাকে, নষ্ট হয়, আবার ওখানে কিছু ম্যান পাওয়ারের প্রবলেম আছে, স্বাস্থ্য বিশেষ করে ডাক্তারের রিক্রুটমেন্ট। এইগুলাই অলরেডি আমি কিন্তু পারমিশন দিয়ে 3000 সুপার নিউমারি প্রমোশন দেওয়ার জন্য, অনেক প্রফেসররা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা বসে আছে, সে আমি 3000কে দিয়েছি, যে এরা ওনারা একটু উৎসাহ পাবে, বেতন ভাতা দেওয়া তো খুব বাড়বে না, একজন প্রফেসর হলে একটা মেডিকেল কলেজে তার অনেক সম্মান বাড়বে। এবং রিসেন্টলি আমি আরও বলেছি দরকার আপনারা হায়ার করেন। যেমন হেলথে একটা বাজার আছে, এতদিন প্রকল্পেতে ছিল বহু কয়েক, সেটা তাদেরকে এখন বলা হচ্ছে তো ওরা ইসেতে চলে আসবে পরিচালনার বাজারে, যাতে প্রকল্পের উপর ডিপেন্ড করতে না হয়। প্রকল্পের ডিপেন্ড করলে হয় কি, আসবে কবে, টাকাটা ফার্স্ট ইনস্টলমেন্ট পেলো না, ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় করছে বেসিক জিনিসগুলো কতগুলো তো আপনার পরিচালনা বাজেটে নিয়ে চলে আসবে, সেটা তখন আমাদের কনসোলিডেটেড ফান্ড থেকে আমাদের ক্ষেত্রে দিতে হবে। আমরা যেটা করছি, যেটা আপনারা দেখবেন একটু তাড়াহুড়া করে করছি, কারণ আছে, আমরা এটা না করে জীবনে হবে না। এই যে আপনার এনবিআররা হইচই করছে, যাচ্ছে না কর্মবিরতি, আমি তো এটাতে কম্প্রোমাইজ করব না, কারণ 2008-এও কিন্তু চেষ্টা করেছিল। 2008-এ তখন কোন গভর্নমেন্ট ছিল আমি জানি না, এই কাস্টমার অফিসিয়াল এরা দেয় নাই করতে, কারণ অটোমেশন করলে, তারপরে ব্যবস্থা উন্নয়ন করলে অবস্থা কিন্তু এতদিন অনেক ভালো হতো। এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্কে যে আমাকে ওরা চিঠি লিখেছে, তোমরা এটা করছো, একটা সাহসী পদক্ষেপ, 2008-এ আমরা চেষ্টা করেছিলাম, ওরা তো মেমোরি আছে, তো এটা করতে পারে নাই। এখন আমরা এটা করছি, এবং এটা করে এটা তো ডিসেম্বরের মধ্যে ডেফিনেটলি আমি
কারণ তো অধ্যাদেশে যেটা একটা সময় আছে, ম্যান পাওয়ারটা কী হবে, অর্গানোগ্রামটা কী হবে, কোন জায়গায় কতটা হবে। তবে এটাতে সেটা একটা ছোট অফিস হবে, নীতি বিভাগটা। হ্যাঁ, সচিব পোস্ট নিয়ে ওরা বলছে, ওরা একটা ভুল ধারণা, ওরা পড়ে নাই ভালো করে। সচিব পোস্টে কোনো জায়গায় কিন্তু কোনো আইনে বলা হয় না যে সচিব ওই ক্যাডার থেকে করবে, ওই ক্যাডার। সচিব হলো প্রিরোগেটিভ ওদের সরকার, যে কোনো ইসেতেই। তবু আমি ইসে করে বলেছি যে ওদের বিশেষ করে ব্যবস্থাপনাটাতে অগ্রাধিকার দেব যারা কর আর কাস্টমসে, এটাতে সন্তুষ্ট না। ওরা বলে যে বলে দিতে হবে ওখান থেকে। আমি যে এটা তো অলরেডি যে ল মিনিস্ট্রিতে ভেটিংয়ে বলছে, এইগুলি স্যার বললে আপনার হবে না, পাসই করতে পারবেন না আপনি। এটা আপনার কাউন্সিলও যাবে না, আর প্রেসিডেন্টও সই করবে না। ওটাতে দিয়েছি। আর যেটা নীতি বিভাগে বলেছি, ওখানে যারা আসবে রাজস্ব, অর্থনীতি, পরিকল্পনা, যাদের সে যারা নলেজ দিয়ে পলিসিটাতে করবে, এবং সেখানে বলছে ওদের আপত্তি না, ওরা তো লোক আসবে। আর এনবিআর যে কত 20,000 না 25,000, একজনকে তো টাচ করা হবে না। আমি বলছি তোমাদের তো কারো চাকরি যাচ্ছে না, বরং তোমরা একটা ফুল ফ্লেজ সচিব পাচ্ছ, যেখানে তোমার চেয়ারম্যান ছিল, আর সচিব যেহেতু কিন্তু বেশিরভাগ সিভিল সার্ভিস থেকে। কয়টা সচিব ওরা পেয়েছে? আপনি ডক্টর মশিউর রহমান দেখেন, ডক্টর আকবর আলী খান দেখেন, মোহিত চৌধুরী, সবাই তো সিভিল সার্ভিসের। এবং সিভিল সার্ভিসে তো পারলে তো সবই নিয়ে নেয় ওদেরকে তো আমি বাড়িতে করছি, বলছি স্যার ওইখানে আমরা যাবো না, একদিন গেছে। আর ওরা বলে যে না, এইখানেও আমাদের দিতে হবে, কর ব্যবস্থাপনা করের লোক ওইখানেও দিতে হবে। সেটা তো সম্ভব না। ব্যাংকের রেজিস্ট্রেশন যেটা, এটা আমরা ইমিডিয়েটলি অলরেডি তো আপনি দেখছেন যে 6টা ব্যাংকের ডিস্ট্রেস অ্যাসেট কেপিএমজি এবং আর্নেস্ট ইয়ং ওরা করেছে, ওরা আইডেন্টিফাই হয়েছে কত টাকা মানে ডিফল্ট, বাকিগুলো করবে। এবং রেজুলেশন একটা যেটা হয় যে যাদের যে আমি বললাম যে যাদের ডিপোজিটগুলো আছে, বড় বড় ডিপোজিট, চট করে আপনার 10 কোটি টাকা আছে, শুট করে দিতে পারবে না। যেমন এই যে ওরিয়েন্টাল ব্যাংক যখন আমি নিয়ে নিলাম, ছোটো ছোটো ডিপোজিটটা সাথে সাথে দিয়ে দিতে বলছি। কিন্তু যারা অন্য বিষয়, মহদুদ আহমেদ সাহেব 1 কোটি টাকা, তো আমাকে আরে সাউদিন সাহেব 1 কোটি টাকা কবে পাবো? আমি তো 1 কোটি টাকা আপনি পরে পাবেন, 5 লক্ষ করে পাবেন বা 10 লক্ষ করে পাবেন 2-3 বছর। এইটা আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি, হয়তো ওরা ডিভাইসটা করবে, হয়তো ভালো ব্যাঙ্কগুলো যখন রিফর্ম করে, ইউ ক্যান বি ওয়ান শেয়ার হোল্ডার। আপনি যদি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা, এটা অপশন থাকবে যে আপনি শেয়ার হোল্ডার হতে পারেন, ওখানে টাকা দিয়ে দিতে। এটা একটা বিরাট অঙ্ক, এটা অলরেডি হিসাব করা আছে, কত কত বিলিয়ন ডলার লাগবে। বাংলাদেশ ব্যাংক যদি ওয়ার্কিং, তখন আমাকে ওটা বলছে আপনার ফাইন্যান্স থেকে দিতে হবে, বন্ড ইস্যু করেন, সরকারি বন্ড ইস্যু করার টাকার বদল দেন, সেটা আমরা করবো। এবং এটা অতি দ্রুত, আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে আমরা উইল স্টার্ট। অলরেডি আইনটা হয়ে গেছে, এখন ওরা মডেল ট্রাই করবো। এর পেছনে অবশ্য ওয়ার্ল্ড ব্যাংকের টেকনিক্যাল সাপোর্ট আছে, ওটা কীভাবে করবো ওরা করছে। টাকা পয়সার ব্যাপারে যদি লাগে তখন আমার ওদের কাছে যেতে হবে, IMF-এর কাছে যেতে হবে, এই রেজুলেশন অ্যাক্টের জন্য আমাদের কিছু টাকা দেবো। আমি বলছি কোনো পার্টিকুলার ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট ফ্রিজ করবেন না, পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করেন। যেমন বসুন্ধরা ফ্রিজ করা হয় না, আপনি দেখছেন, তেমন কারোই ফ্রিজ করা হয় না। আবার যদি বসুন্ধরা টিস্যু পেপার, বসুন্ধরা তেল সব বন্ধ হয়ে যাবে। এখন সে করেছে যে যতগুলো করেছে, যে বেশিরভাগই আপনার এই যে কি রেইজ নাকি সিকিউরিটি হাইকোর্টে গেছে, ও তো কয়েকশো কোটি টাকা নিয়ে বসে আছে, ওটা আপনি বন্ধ করবেন না কেন? আপনি যেটা বলছেন যে সেটা, আমি তাকে বলছি যে তুমি প্রমোশন করার জন্য রিলিজ করো। ইভেন আজকে আমি বলেছিলাম যে ফ্লোর প্রাইস যে 2টা দিয়েছো, আর বাকিগুলো যে ব্লক আছে কীভাবে রিলিজ করা যায়। সে বলে স্যার আমি বসছি, ডক্টর আনিসুজ্জামানকে আমি দায়িত্ব দিয়েছি, যে আমার স্পেশাল অ্যাডভাইজার, ওনার মোটামুটি এই ব্যাপারে ইচ্ছা আছে, উনি চেষ্টা করছেন কীভাবে সাপ্লাইটা বাড়ানো যায় প্রথম, আর ছোটোদের মধ্যে কনফিডেন্স। কিন্তু ছোটোদের একটা জানতে হবে, আপনি 30 লক্ষ টাকা ইনভেস্ট করেন, স্টক মার্কেট তো আপনার রেগুলার ইনকামের সোর্স না। এইটা আপনার শেয়ার প্রাইস বাড়বে, প্রিজামটিভ, বাড়লেও যে এটা না বেচতে তো ওটার ভ্যালু নাই। অত ওনার ধারণা আমি যাব মাসে মাসে এত টাকা পাবো, এটা পৃথিবীর কোনো দেশে নাই। যা হোক, এটা তো আমরা ওদেরকে বলতে পারবো না। আমি স্বীকার করি তার 180 টাকার শেয়ার 500 টাকা এখন 20 টাকা হয়ে গেছে, তাই না? এইটা আমি অলরেডি ICB-কে তো অলরেডি 3,000 কোটি টাকা দিচ্ছি মিউচুয়াল ফান্ডের জন্য। ICB তো 2,000 কোটি টাকা দিয়ে দিচ্ছে ওর রেট অফ ইন্টারেস্টের জন্য, যেটা ওই যে সুকুক বন্টন ওরা করলো। প্রথম মেজারটা হলো যে ব্যবসা বাণিজ্যটাকে আরও ওপেন, আরও লেভেল প্লেইং ফিল্ডে দেবো। এখন যারা ব্যবসা বাণিজ্য করে, সে ব্যাংকের মালিক, সে ইন্ডাস্ট্রির মালিক, সে MP, সে ইউনিভার্সিটির মালিক, টেলিভিশনের মালিক, তো এই কয়জনে একই লোকের কাছে থাকলে তো আপনার, সে তো আপনার 5 লক্ষ টাকার ঘড়ি কিনবে, ওয়েস্টার্নে নাস্তা করবে,
আমাদের মেইন হলো যে এই ধরনের লোক যেন না থাকে। যখনই ডিসপার্স হয়, যখন আপনি লোক যখন ব্যবসাটা বেশি হয়, তো আপনিও বেনিফিট পাবেন ইনডাইরেক্টলি। আপনি আপনার স্টেশন নিউজ পেপারে যদি একটু বেটার ইসে হয়, আর নিউজ পেপার একজনের, টিভি একজনের, ওই টাকা পয়সা তো আপনারা তো পান না ওটার ভাই। তবে যখন কনসেন্ট্রেশন হয়ে যায় অলিগার্কি যেটা বলি, তখন কিন্তু অন্যরা বেনিফিট পায় না। আর অপর দিকে একটা হয় কি, ছোটো ছোটো ফার্ম আছে, ইয়াং ছেলেপেলেরা আছে, 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা করবে, সেখানে কোনো অ্যাক্সেস নাই, ব্যাংকে তো যেতেই পারে না। অতএব এই লোকগুলি যখন ব্যবসাতে আছে, বিশেষ করে সেলফ এমপ্লয়মেন্টে, ডেফিনেটলি কোয়ালিটি বাড়বে না, ওই ফ্যামিলি বাড়বে না। প্রাণের কয়টা প্রোডাক্টের উপর ট্যাক্স দিয়েছিলাম ভ্যাট, দৌড়াদৌড়ি করে উনি এমন করেছিলেন উনি দেশের শত্রু। আমি তো ওই কারণে বলছি যে প্রাণের ভ্যাটের এই যে বিস্কিট টিস্কিটে লাগাই, তো অ্যাটলিস্ট আমার বংশাল বা নাজিরাবাদের যে ফ্যাক্টরি আছে ওটা তারা ভালো করবে, কিন্তু সেটা তো আপনারা দেন নাই করতে, আপনার লেখালেখি করে ওটা তো বন্ধ করে যাও। তবে এটা ঠিক যে এটা রাইট যে আমরা চেষ্টা করছি ক্ষুদ্র উদ্যোগে, বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে, এখন যেমনি হোক এসএমই ফাউন্ডেশন তেমন দেখি কাজ করে তেমন না, ওই যে পুরোপুরি এসএমই একটা ডেটাবেস তৈরি করো, এবং যা টাকা লাগে বাংলাদেশ ব্যাংকে বলেছে স্পেশাল ফান্ড করা একটা রিফাইন্যান্সিংয়ের জন্য। কারণ আপনার ওই ব্যাংকের থেকে ওই 10-11% আর নিতে পারেন, রিফাইন্যান্সিংয়ে বাংলাদেশ ব্যাংক 5-6% দেবে, ব্যাংক ফাইন্যান্সিয়াল ওরা 8-9% দেবে, সেটা আমি বলেছি। দরকার আমি ব্যাংকে বলবো, দরকার তুমি ট্রেজারি বিল আমরা ইস্যু করবো, তুমি ব্যাংকের থ্রুতে এটা দাও, ট্রেজারি বিল হতে আপনার 6-7% চার্জ করলো। ওইভাবে অর্থের অ্যাক্সেস টু ফাইন্যান্স সবচেয়ে ইম্পর্টেন্ট, টাকার ইম্পর্টেন্ট, বক্তৃতা দিয়ে তো লাভ নাই। আপনার ট্যাক্স যেটা কর প্রশাসন কাস্টমসের লোকজন যেটা করে, যে টাকাটা একটা বৃহৎ অংশ তো সরকারি এক্সচেকার আসে না, পকেটে যায়, ওটা বন্ধ করে এক্সচেকার আসলে তখন আপনাদের উপরে ট্যাক্স কমবে, বা আমি সার্ভিস আরও এই সাথে দিতে পারবো, ইলেকট্রিসিটির দাম হয়তো একটু কমাতে পারবো, পানির দামে কমাতে পারবো। কিন্তু হাজার হাজার কোটি টাকা যে ওদের কাছে চলে, কয়দিন আগে দেখলেন না? আমি তো একজন জানি, এক কমিশনার 100 কত কোটি টাকা অ্যাসেসমেন্ট হয়েছে, 60 কোটি টাকা অ্যাসেসমেন্ট করে ছেড়ে দিতে পারে। চেয়ারম্যান আব্দুর রহমান ধরছে, আমি ওকে ধরো, আগে সাসপেন্ড করো, ধরে পুলিশে দাও। সে অ্যারেঞ্জমেন্ট করে ওখানে 60 কোটি টাকা, 40 কোটি টাকা বেজে এসে 10 কোটি টাকা নিচে আদের। তো এইরকম তো হচ্ছে, মানে করাপশন হচ্ছে। পৃথিবীর কোন, আমার ছেলে চাকরি করে আমেরিকাতে ট্যাক্স পলিসি ডিপার্টমেন্ট, যে ইকোনমিক্স, ও বেতন দিয়ে খুব বেশি পায় তা না, কিন্তু আমরা ট্যাক্সটা পলিসিটা করে সব দেখে শুনে ইন্ডিপেন্ডেন্টলি, আমরা রেভিনিউ অফিসারের দিকে তাকাই না। রেভিনিউ অফিসের দায়িত্ব হলো আমরা ট্যাক্স ইম্পোজ করছি, তুমি আদায় করবা, তোমার দায়িত্ব আদায় করে, আদায় করে ফেল করলে তুমি, আর আমরা পলিসি করব। আর এখানে এনবিআর পলিসি করে স্টিলে কত দেবে, বিএসআরএমে কত ধরবে, তারপর ওখানে প্রাণের জন্য কত ধরবে, তারপর ওর নেগোশিয়েট করবে। ওরা নাকি পলিসি খুব ভালো করে, আমার সাথে আর্কিউ করে। আমরা তো স্যার পলিসি অনেক ভালো করি। আমি মনে হয় যে পলিসি ভালো করলে তো ব্যবসায়ীরা এত কমপ্লেন করে তোমাদের কাছে। কোনো কালো টাকা সাদা করার ইস্যু নাই। বরং আমি যেটা চেষ্টা করছি যে এই যে ল্যান্ড ভ্যালুটা বাড়িয়ে দিয়ে ট্যাক্স কমিয়ে দেবো, কিন্তু তুমি রেজিস্ট্রেশন টাকাটা উঠাবো। কারণ গুলশানে একটা, আমি জানি না এত তাড়াতাড়ি পারবো কিনা, 15 লক্ষ টাকা 1 কাঠা জমি গুলশানে 1 কাঠা জমির দাম হলো 5 কোটি টাকা। তো 15 লক্ষ টাকা দিয়ে যে বিক্রি করে সেও কালো টাকার অধিকারী, আর যে নেয়, কারণ ওরা অনেকে বিপদে পড়ছে, 5 কোটি টাকা দিয়ে সেল করছে, 60 লক্ষ টাকা রেজিস্ট্রেশন, এখন ব্যাংক তাকে ধরছে তুমি 4.5 কোটি টাকা করতে পেয়েছো, এখন কান্নাকাটি করতেছে, কোর্টে যাবে। আর তো কোর্টে যায় না, ঘুষ টুস দেয় ট্যাক্স অফিসিয়ালদের। আমরা ওটা বন্ধ করে যে আমি বলছি ল্যান্ডের দাম বাড়িয়ে দেবো, তোমার ট্যাক্স কমাই দেবো, মানে তোমার উপরে বোঝাটা কম হবে, কিন্তু পুরো আমার কালেকশনটা বেশি হবে। আমি চাচ্ছি সাথে ট্যাক্সটা কমাই দেওয়ার জন্য, ওই যে রেজিস্ট্রেশন কস্ট এগুলি কমাই দেবো। এখন তো 15% মতো হয়, তখন যদি ল্যান্ডের ইসে কমাই দিই, রেজিস্ট্রেশন কস্টটা বাড়িয়ে দিই, আমি হরে ধরে একই টাকা পাবো। অ্যাটলিস্ট আপনার আমার টাকাটা সাদা হবে।